This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, এদের যাবতীয় বক্তব্যগুলোর মধ্যে তো অত্যন্ত একটা পরিণত মনস্কতার ছাপ রয়েছে, তাই না? এটাই তো এই রকম সময়গুলোতে যখনই দেশের ওপর কোনো কারণে একটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এসে বর্তায়, তখন কিন্তু এইভাবেই রাজ্য এবং কেন্দ্র হাত ধরাধরি করে এই ঐক্যমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। এটাই আমাদের যে দেশের ঐক্য, ওই বিচ্ছিন্নতার মধ্যে ঐক্যর কথা বলে না, এইটা হচ্ছে সেই বিচ্ছিন্নতার মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটাই আমাদের গণতন্ত্রের বিউটি, জানেন তো। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। রুশ ইউক্রেন বা ইসরায়েল প্যালেস্তাইন সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সচরাচর ওই জয়শঙ্করের সাথে কথা হয়, কিন্তু এক্ষেত্রে ওসব নেই। আফগানিস্তান সমস্যাও না, এটা একেবারে আমাদের সঙ্গে এক পাঁচিলে থাকা প্রতিবেশীর সমস্যা। আর পাঁচিল কি বললাম, হ্যাঁ, বহু জায়গায় তো পাঁচিলও নেই। সেই অর্থে বাংলাদেশ আমাদের সঙ্গে উঠোন ভাগ করে রয়েছে। এরকম এক প্রতিবেশীর ব্যাপারে চাইলেই কিন্তু নাক গলানো যায় না, এটাও বুঝতে হবে। ক্ষমতা থাকলেই কি সবসময় ক্ষমতা প্রয়োগ করা যায়? যায় না তো। আন্তর্জাতিক পরিস্থিতি, তার সঙ্গে বিভিন্ন কূটনৈতিক বিষয়গুলো বিচার বিবেচনা করতে হয়, ভবিষ্যতের দিকে তাকাতে হয়, তারপর একটা সিদ্ধান্ত। তাও বিদেশ মন্ত্রক কিন্তু একটার পর একটা কড়া বিবৃতি দিয়ে, এটাও কূটনীতি বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বলতে পারেন প্রথম ধাপ আর কি। তারা তো চাপটা বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ওপর। বিদেশ মন্ত্রক বলেছে যে সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, অর্থাৎ তাদের ওপর প্রথমে প্রাথমিকভাবে দায় চাপানো মানে তাদের দায়ী করা হচ্ছে। কারণ যদি সরকার, বাংলাদেশ সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের দায়ী বলতে 2 মিনিটও লাগবে না। এবং এই বিবৃতি কিন্তু যথেষ্ট কড়া, কারণ এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুজোর সময়ও হিন্দুদের ওপর হামলা হয়েছিল। দেখুন, অতীতে সন্ত্রাস নিয়ে ভারতের এরকম বিবৃতিগুলো থাকতো পাকিস্তানের বিরুদ্ধে। এবার পাকিস্তান, তারা তখন ধর্মান্ধতা এবং তীব্র ভারত বিদ্বেষকে নিয়ে বেঁচে রয়েছে। মানে বলা চলে চোখে ওই ভারত বিদ্বেষের সুরমা লাগিয়ে, কানে ভারত বিদ্বেষের তুলো গুঁজে বসে আছে। অন্য কোনোভাবে কোনো কিছু শুনবে না, অন্য কোনো কিছুভাবে দেখবে না। যা হবে ওই যা হোক, নিজেরা মরে যাই, ভারতের সর্বনাশ হোক, এরকম একটা মানসিকতা। এখন এসব করতে গিয়ে এমন বিদ্বেষের আগুন জ্বালিয়েছে, দেশটা নিজেই নিজেদের জ্বালানো আগুনে ধ্বংস হয়ে যেতে বসেছে। আর শুধু ভারতের সমস্ত নাগরিক নয়, বাংলাদেশের এই গোটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তই নিন, তা কার্যকর করতে এই যে পশ্চিমবঙ্গ সরকার তার পাশে থাকবে বলে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, এই ভূমিকাটাই তো বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া যেরকম তিস্তা চুক্তি হতে পারে না, তেমনি পশ্চিমবঙ্গের সক্রিয় যোগদান বা ঐক্যমত্য ছাড়া বাংলাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। তাই পুরোটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছাড়লেও বাংলাদেশ নিয়ে গুরুদায়িত্ব আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে বর্তাবেই। এটাও কিন্তু চাপ। এই চাপটা কেমন তা আজ টের পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ আজ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করেছিল। এবার আন্তর্জাতিক তো কিছু রীতিনীতি আছে, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কাগজে কলমে বন্ধু দেশের দূতাবাস সেই সংশ্লিষ্ট দেশকেই পালন করতে হয়, রক্ষা করতে হয়। নিরাপত্তার ব্যবস্থা করাটা সেক্ষেত্রে আমাদের যা স্ট্রাকচার, তাতে রাজ্যের দায়িত্ব। ফলে কলকাতা পুলিশকে নিয়ে সেই দায়িত্ব পালনে উদ্যোগী হয়েছিল রাজ্য। কলকাতা পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু মিছিল আটকাতেই পরিস্থিতিটা খুব ঘোরালো হয়ে ওঠে। ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মীর মাথা ফেটে গেছে। সুতরাং বুঝতে পারছেন পাশের দেশের এই ধরনের বিশৃঙ্খলা বা বিদ্বেষের আঁচটা কিভাবে আমাদের রাজ্যে এসে পড়ছে।
শুধু ইসকনের সমর্থক নয়, বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে, বিভিন্ন রকমভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে। বাংলাদেশের যে প্রভুকে আটকে রেখেছেন সেই প্রভুকে নিঃশর্তে ছাড়তে হবে। শান্তিপূর্ণভাবে কাজটা করতে চাই, কিন্তু পুলিশ কেন আমাদেরকে আটকাচ্ছে? কাদেরকে সন্তুষ্ট করতে পুলিশ আজকে আমাদেরকে আটকাচ্ছে? তার জবাব প্রশাসনকে দিতে হবে। যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে, সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না। কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প, তারা কখনো জুতো মারো তালে তালে, কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। আমরা তো শান্তিপূর্ণ নিরস্ত্র, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য এটা যাচ্ছি, এর অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমরা রাজনৈতিক সংগঠনও নই, আমরা যাচ্ছি নিপীড়িত মানুষের জন্য কথা বলতে। দেখুন, যে পুলিশ কর্মী আজকে রক্তাক্ত হয়েছেন তিনি আমাদের সহনাগরিক, তার অত্যন্ত দ্রুত সুস্থতা আমরা কামনা করি এবং তাকে সাধুবাদ জানাই। কেন জানেন? নিজের রক্ত ঝরিয়ে কলকাতা শহরে একটা বড় গোলমাল তিনি থামিয়ে দিয়েছেন এবং এটা পরিষ্কার করে দিয়েছেন, ওই বললাম পাশের দেশে আগুন জ্বললে পাশেই তো দেশ, ফলে উত্তাপটা এখানেও বহু জিনিসকে উত্তপ্ত করে দিতে পারে। না বুঝে শুনে হাত দিলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, অথবা দাহ্য কোনো বস্তু তার সংস্পর্শে এলে আগুন লাগতে পারে। এটা কিন্তু সবার জন্য একটা বড় বার্তা আর কি। এটা সবাই সতর্ক না থাকলে সব জায়গায় সব সময় বেশ কিছু এরকম, তাদের দুষ্কৃতী বলাটাই ভালো, তারা সুযোগ নেওয়ার জন্য বসে থাকে। তাদের কোনো দেশ থাকে না, তাদের কোনো জাত থাকে না, তাদের কোনো ধর্ম থাকে না, তাদের একটাই নাম, তারা দুষ্কৃতী, তারা সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানীদের কিন্তু কোনোভাবেই সুযোগ দেওয়া চলবে না। এইটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ, সেটা রাজ্যের জন্য চ্যালেঞ্জ, রাজ্যের সরকারের জন্য, প্রশাসনের জন্য চ্যালেঞ্জ। আজকে ওই রক্তটা ঝরায়, ওই বললাম একটা বড় গোলমাল হতে পারতো কিনা জানি না, কিন্তু সেই সম্ভাবনাটা নির্মূল হয়েছে, কারণ লোকজন থতিয়ে গেছে। আজকে সত্যিই রাজ্য প্রশাসনের কাছে একটা পরীক্ষার দিন ছিল। একই দিনে দুটো বিপরীত মেরুর ধর্মীয় সংগঠনের সভা, হিন্দু জাগরণ মঞ্চের বাংলাদেশ হাই কমিশন অভিযান, দেখলেন তো তার ফল। আর ধর্মতলায় জামাতে উলেমা হিন্দের সভায় ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ। এবার ওয়াকফ বিল এখনও কিন্তু সংসদীয় স্থায়ী কমিটির অধীনে পড়ে রয়েছে, এখনও চূড়ান্ত নেই। 2025-এর বাজেট অধিবেশন পর্যন্ত এই কমিটির মেয়াদ বৃদ্ধি হয়েছে। এবার স্থায়ী কমিটির আলোচনার পর বিল কী আকারে সংসদে ফেরে সেটা না দেখা পর্যন্ত কিছু বলার নেই। কিন্তু ওই হাওয়া গরম কিন্তু হতে শুরু করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী চরম হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন, এটাই স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারকে তিনি যে আক্রমণ করবেন সেটাও তো স্বাভাবিক, কিন্তু তিনি যেরকম কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে আক্রমণ করেছেন, এর প্রতিবাদ জানাচ্ছেন তার সহযোগী দল তৃণমূল, বা যে সরকারের তিনি গ্রন্থাগার মন্ত্রিসভার সদস্য, সেই তৃণমূল সরকারের শাসক দল আর কি তৃণমূল, তারাও তো ওই ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ করছে। তার জন্য তো তারাও আলাদা আলাদা করে কর্মসূচি নিয়েছে। তাহলে তিনি সেখান থেকে আলাদা হয়ে, মানে নিজের সঙ্গী দল থেকে আলাদা হয়ে একই লক্ষ্যে এরকম পৃথক রাস্তায় হাঁটবেন কেন? সোমবারই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন যে আলাদা আলাদাভাবে কোনো কর্মসূচি রাখা যাবে না। এটা অবশ্য নিজের দলের জন্য বক্তব্য, নিজের দলের সবাই যাতে একসঙ্গে এক কর্মসূচি করে সেই বার্তাটা তিনি দিতে চেয়েছিলেন। কারণ ঘটনাচক্রে কিছু কিছু ক্ষেত্রে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা করে ডাক্তারদের নিয়ে কিছু কর্মসূচি নিচ্ছিলেন, এরকম ব্যাপার ছিল আর কি। হয়তো সেসব মাথায় রেখেই তিনি বলেছেন। কিন্তু শাসক দল তিনি একই সঙ্গে শাসক দলনেত্রী এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী,
অর্থাৎ তিনি যেরকম দলের প্রধান তেমনি সরকারের প্রধান। সরকারের প্রধান হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বার্তা তো তিনি দিতেই পারেন, তার কোনো বার্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য হতেই পারে। এবার সেইখানে সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সিদ্দিকুল্লাহ চৌধুরী দল থেকে আলাদা হয়ে একটা কর্মসূচি নিয়ে ফেললেন। দুদিন পরেই রানী রাসমণি রোডে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে তৃণমূলও সভা করবে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, ফিরহাদ হাকিম বক্তব্য রাখবেন। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা এক্ষেত্রে এমনভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে না যাতে লোকে মোটামুটি বিশ্বাস করতে পারে, যে বিশ্বাস করে ফেলে আর কি, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে দ্য গ্রেট ওয়াকফ ক্রুসেডার। এভাবেই তুলে ধরছে তৃণমূল। স্থায়ী কমিটির মিটিংয়ে রক্তাক্ত প্রতিবাদ করেছেন, মানে প্রতিবাদ জানাতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। যদিও তাই নিয়ে বিজেপির বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, কি করে তার হাত কাটলো, এমনকি ওই কমিটির প্রধানকে তিনি আক্রমণ করতে গেছিলেন এরকম অভিযোগও তোলা হয়েছিল। সে যাগ্যে রক্তাক্ত হয়েছিলেন এটা তো ঘটনা, এবং ওখানে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন সেটাও ঘটনা। সুতরাং দুটোকে জুড়ে দিতে অসুবিধে কি? সেই তৃণমূলের একজন মন্ত্রী হয়ে সিদ্দিকুল্লাহ আলাদা সভা করতেই পারেন, কারণ তিনি ওই জামায়াতে উলেমার হিন্দের নেতাও বটেন, ওটা তার দল। দলীয় কর্মসূচি না থাকলে কি করে চলবে? কোথাও গিয়ে তারা সরকারে আছেন বলে কি নিজেদের স্বাতন্ত্র্যটাকে সম্পূর্ণরূপে মুছে ফেলেছেন? তা তো না, নিজেদের অস্তিত্ব রয়েছে। অস্তিত্ব যে রয়েছে এটা কখন লোকে বোঝায়? যখন তারা চাপ সৃষ্টি করতে চায় বা চাপ বজায় রাখতে চায়। সুতরাং এই যে সভাটা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার পেছনের কারণ কিছু থাকতেই পারে, সেগুলোকে অস্বীকার করা যায় না, অন্তত রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে তো একদমই না। কিন্তু তৃণমূলের সংখ্যালঘু সেলের সভায় সিদ্দিকুল্লাহ থাকবেন না, এটা তো বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। কারণ সিদ্দিকুল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, স্পষ্ট জানিয়েছেন তিনি থাকবেন না। যে দল সভা ডেকেছে সেই দল বুঝবে। মাইনরিটি সেল বা সভা ডেকেছে তা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানতেন না? আমার বক্তব্য হলো, সবাই যেমন জানে তেমনি জেনেছি। আপনাকে আলাদা করে আমার সাথে কোনো পরামর্শ হয়নি। ববি হাকিম বলেছেন একটা সভা ডেকেছে, আপনি থাকবেন। আমার প্রোগ্রাম আছে, আমি কি করে থাকবো? দল ডেকেছে, দল করবে। সংখ্যালঘুর মুখ ফিরহাদ হাকিম, কেউ বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এটা তাদের পারস্পরিক দ্বন্দ্বটা নিয়ে আরও একবার সমালোচনা। আমার বক্তব্য, ফিরহাদ হাকিম রাজনৈতিকভাবে আমার থেকে বড়, আমি স্বীকার করি। কিন্তু বাংলায় মুসলিম সংগঠন জমিয়তুল উলামা হিন্দের ধারে কাছে কেউ নেই, এটাও স্বীকার করি। এই ইস্যুটাকে কাজে লাগিয়ে যে আমার পাশে কত লোক আছে দেখো, পরবর্তীতে বসিরহাটে উপনির্বাচন, লোকসভা উপনির্বাচন আছে, 2026-এ বিধানসভা নির্বাচন আছে, সেখানে টিকিট কে কতটা পেতে পারে এটাও কিন্তু একটা সন্ধি কাজ করছে। একদিকে যেমন ওয়াকফের বিরোধিতা করছে, অবশ্যই যারা যেরকমভাবে আন্দোলন করছে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনকে সমর্থন করি, তার সাথে এটাও কিন্তু হচ্ছে, সেটাও মানুষকে একটু সজাগ থাকতে হবে, এটা আমি অনুরোধ করি। দেখুন, নওশাদ সিদ্দিকী কি আসল কথাটা বলে দিলেন। এটা এক ধরনের চাপ তৈরির খেলা, যে চাপ তৈরির লক্ষ্য আলটিমেটলি নিজেদের জন্য টিকিট বা মন্ত্রিত্ব বা এই ধরনের বিষয় গুছিয়ে নেওয়া। আসল লক্ষ্য দেখিয়ে দেওয়া যে আমার পেছনে এত লোক আছে। এবার এটাই যদি আসল লক্ষ্য হয়, তাহলে সাধারণ মানুষ বা যে জিনিসগুলো সাধারণ মানুষের নামে তুলে ধরা হয় সেগুলো আসল লক্ষ্য নয়। মানুষ কি আসলে পরিচালিত হয় অন্য লক্ষ্য দেখে, আর পরিচালিত হয় আসলে অন্য লক্ষ্যে? জটিল পরিস্থিতি, জানেন তো। রাজনীতি যে কি করতে পারে না, মানে কি করতে পারে আর কি করতে পারে না, এটা কখনো বোঝার চেষ্টাই করবেন না, কারণ বুঝে উঠতে পারবেন না। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীর নাম কি? এক। দ্বিতীয়, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? দেখুন, জাস্ট একটা জেনারেল নলেজের প্রশ্ন, তো উত্তরটাও আপনাদের সবার জানা। তাও ওই মাঝে মধ্যে জানা সাবজেক্টগুলো একবার রিভিশন দিয়ে নিতে হয়। এই রিভিশন আর রিভিউ, এই দুটো ব্যাপার, এগুলো খুব দরকারি। দল হোক বা প্রশাসন, এই রিভিউ আর রিভিশন প্রসেস চালিয়ে যেতেই হয়, কারণ এটার থেকেই তো পারফরমেন্স বেরিয়ে আসে, পারফরমেন্সের বিচার হয়। আর শীতকালীন অধিবেশনে বিধানসভায় গেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আমাদের মুখ্যমন্ত্রীর চোখ কান সব সময় খোলা থাকে, তিনি নিজে সেটা বারবার বলেন, নিজে শোনেন,
নিজে দেখেন, নিজে সিদ্ধান্ত নেন কে কী করছে, কে কী বলছে, সব তার নখদর্পণে, তাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তিনি নিজে সতর্ক করেন, দলের লোক হোক বা প্রশাসনের লোক, কাউকে ছাড় দেন না, রেয়াত করেন না। এবং এটা 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 এবং প্রত্যেকটা সময় তিনি বলে থাকেন তিনি কতটা রাফ এবং টাফ, বলেই সবাইকে সমর্থন করেন। কিন্তু সবাই কি সতর্ক হন? আজ বিধানসভায় সংখ্যালঘু আর পুলিশ এই দুই দফতরের মন্ত্রী হিসেবেই বেশ কিছু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু উন্নয়ন আর পুলিশের ভালো ভালো কাজের কথাগুলো বিধানসভায় তুলে ধরেছেন তিনি। অর্থাৎ এই দুই দফতরের মন্ত্রী হিসেবে তার যে একদম লেটার মার্কস, এটা আপনি ধরতেই পারেন। মুখ্যমন্ত্রী বলেছেন সংখ্যালঘু উন্নয়নে আগে বরাদ্দ ছিল মাত্র 472 কোটি টাকা, তিনি সেটা 10 গুণ বাড়িয়ে 4,381 কোটি করেছেন। এবার এই পরিসংখ্যান মানে হচ্ছে যে তার থেকে বেশি, মানে অন্য যে কেউ সংখ্যালঘুদের জন্য যতটা ভাবেন তিনি তার 10 গুণ ভাবেন। এইভাবে দেখতে পারেন সমস্ত কিছু। রাজনীতিতে এইগুলো কিন্তু একদম সমানুপাতিক। আরেকটা জিনিস হয়েছে জানেন তো, এই পুলিশকে নিয়ে যে বারবার বিভিন্ন প্রশ্ন ওঠে, মাঝামাঝি বকাবকিও করেন তিনি, কিন্তু আজ একদম অন্যরকম ব্যাপার। সম্প্রতি ওই ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরকার অস্বস্তিতে পড়েছিল, এটা নিয়ে কথা বলার সময় আলাদা করে কিন্তু পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। বলেছেন জামতারা গ্যাংকে কীরকম ঝটপট ধরে ফেলেছে পুলিশ। কিন্তু তিনি যখন বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, তার থেকে কিছুটা দূরেই বসেছিলেন ভরতপুর আর ডেবরার দুই তৃণমূল বিধায়ক, এবং ঘটনাচক্রে দুজনেরই নাম হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী যখন দুই দফতরের প্রশংসা করছিলেন তখন তার চোখটা কি একবারও ওই দুই বিধায়কের দিকে চলে যায়নি, অথবা তার মনে কি একবারও এই দুই বিধায়কের এই একটা নাম, সেই নামটা ভেসে ওঠেনি? কারণ এই দুই হুমায়ুন কবিরই গত কয়েকদিন ধরে সংখ্যালঘু আর পুলিশ দপ্তর নিয়ে এবং তাদের পারফরমেন্স নিয়ে একের পর এক প্রশ্ন তুলছিলেন। আজ বিধানসভায় নিজের দলের বিধায়কদেরই কি তাহলে অ্যাকচুয়ালি উত্তরগুলো দিলেন মুখ্যমন্ত্রী? একদিন ধরে যে খোঁচাগুলো খেয়েছিলেন ওই নিজের দলের দুই বিধায়কের কাছ থেকে, সেগুলো কি তার মনের মধ্যে কোথাও ক্ষত সৃষ্টি করেছিল? তিনি তো সবসময় খেয়াল রাখেন কে কী করছে, কে কী বলছে, তাই কি তিনি জবাবগুলো শটান দিয়ে দিলেন? অন্যান্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। শিডিউল কাস্ট কমিউনিটির মানুষেরা তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাদের দীর্ঘদিন রিজার্ভেশন রয়েছে, রিজার্ভেশনটা একটা সুফল তারা পেয়েছে, ইউটিলাইজ করতে পেরেছে। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়ে। হুমায়ুন শব্দের মানে নাকি সৌভাগ্যবান। আর যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন, এই দুই বিধায়ক নিজেদের কতটা সৌভাগ্যবান ভাবছিলেন সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। তবে দিনটা কেমন যাবে তার পূর্বাভাস দুজনের কাছেই সম্ভবত ছিল আর কি। ওই বলে না, এই চিল বৃষ্টির পূর্বাভাস আগের থেকে টের পায় বৃষ্টি আসছে, অথবা মাছেরা বুঝতে পারে যে ভূমিকম্প হতে পারে, তেমনি নেতারাও অনেক কিছু আগাম বুঝতে পারে। এই ভরতপুরের হুমায়ুন বা ডেবরার হুমায়ুন দুজনেই আপাত দৃষ্টিতে কিছু উন্নতির কথাই বলেছিলেন। পুলিশের উন্নতি, দল আর সরকারের উন্নতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে উন্নতি মানে পদোন্নতি বা সরকারে অন্তর্ভুক্তি, এটাই বলতে চেয়েছিলেন। এর মানে উন্নতির মন্ত্র তারা গত কয়েকদিন ধরে আওড়াচ্ছিলেন। এবার ভেবে দেখুন, এই সমস্ত উন্নতিকামী প্রস্তাবগুলো যদি মেনে নেওয়া হতো, তাহলে তৃণমূল কংগ্রেসের মানে দল বা সরকার দুটোরই উন্নতি হবে, এটা ভেবেই তো তারা এই প্রস্তাব দিয়েছেন। কিন্তু এই উন্নতির পেছনে তাহলে হয়তো লেখা থাকতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কাজ করেছে। এটা একটু বাড়াবাড়ি রকমের চাওয়া হয়ে যাচ্ছিল না? তৃণমূল বা ব্যক্তি অভিষেকের উন্নতি চাইতে গিয়ে হুমায়ুন কবিররা একটু তাড়াহুড়ো করে ফেলেননি? কারণ সবার ওপর দল সত্য, তাহার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো তৃণমূলেরই আপ্তবাক্য। এটা কি তারা ভুলে গেছিলেন? ছোটদের জানেন তো, বাবা মায়েরা একটা কথা বলে, আমরা সেই ছোটোবেলা থেকে আমরা সবাই শুনেছি, আমি শুনেছি, আপনি শুনেছেন, পড়াশোনায় উন্নতি করতে হবে, ফাঁকি না দিয়ে মন দিয়ে পড়তে হবে, যতই পড়ুন তাও এটা বলবেনই, ফাঁকি মারা বন্ধ করতে হবে। এবার খেয়াল করে দেখুন,
তারা ফাঁকি মারা বন্ধ করতে বলতেন, কিন্তু কখনো ফাঁক বন্ধ করতে বলেননি। এইসব কখনো আমাদের শেখানো হয়নি। অথচ খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা 2 দফতরের ফাঁক ফোকরগুলো বন্ধ করতে উদ্যোগী হয়ে পড়েছিলেন 2 হুমায়ুন। এটা বাড়াবাড়ি নয়। কয়েকদিন ধরেই সংখ্যালঘু উন্নয়ন নিয়ে মুখ খুলছিলেন ডেবরার বিধায়ক। আজ তিনি ওয়াক অফ নিয়ে বিধানসভায় প্রশ্ন করেছেন, বলেছেন অন্য দলের সাথে তৃণমূল আলোচনা করছে কিনা, বা ওয়াক অফ নিয়ে কংগ্রেস সহ অন্যান্য ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে চলুক তৃণমূল, এরকম প্রস্তাব শুদ্ধ দিয়ে ফেলেছেন। এবারই তারপরেই মুখ্যমন্ত্রী উঠে দাঁড়ান এবং হুমায়ুন কবিরকে কার্যত ধমক দিয়ে বলেছেন এটা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার, এখানে আলোচনার নয়। হ্যাঁ, সত্যি ইনার স্ট্র্যাটেজি সেটা কেউ ভরা সভায় ঘোষণা করে বলুন তো? মানে এখানে আসলে বোঝাতে চেয়েছেন আমি কাচ্চে হো, এখনও পরিণত নন তারা এখনও রাজনীতিক হিসেবে। এটা কিন্তু শিক্ষা। লোকে ধমক ঠমক হিসেবে দেখবেন, আসলে তা না, এটা শেখাচ্ছেন। বড়রা তো সবসময় ছোটদের এইভাবেই শিখিয়ে থাকেন, একটু ধমক দিয়ে বকে। আর বাকি হুমায়ুন তাকে সবার সামনে বলেননি, দেখবেন অনেক সময় সবার সামনে বলেন না, আলাদা করে ডেকে পাঠান, গার্জেন কলের করা হয় আর কি। কিন্তু যেখানে গার্জেন নিজেই ডাকছেন, তিনি আর কাকে কল করবেন, সরাসরি ছাত্রকেই ডেকেছেন। সুতরাং ওই হুমায়ুন কবিরকে, ভরতপুরের হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়ে, একদম নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে একটু শাসন করেছেন। এবার যাতে তিনি তড়িঘড়ি আর কি ওই শোকজের জবাব টবাব দেন, বেশি কথা বলতে বারণ করেছেন। ওই বলে না, দেখবেন মারা এরকম কথাটা বলে, বেশি কথা বললে বোকা কথা হয়ে যায়, এরকম দেখবেন বাড়িতে প্রচুর এরকম কথার চল আছে। তো গার্জিয়ানরা তো তারা এরকম কিছু বলতেই পারে। প্রশ্ন তো একটাই, শাসন না হয় হলো, অনুশাসনটা কি ফিরবে?